এরকম ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি ভালো আলহামদুলিল্লাহ। দাউদ ভাইয়া তো অনেকদিন পরে আসলেন আমাদের সাথে। হ্যাঁ, আলামিন ভাই একটু অফিসিয়াল একটু ঝামেলা বুঝছেন, এই জন্য অ্যাটেন্ড করতে পারি নাই। মানে পরে হুম, ভিডিও গুলো দেখি আর কি, আমি আপনি দিলে ওগুলা বুঝতে পারছি। ইয়ে করি না আর কি। ঠিক আছে, ভিডিও গুলো এই জন্যই তো দেই, যাতে হ্যাঁ হ্যাঁ, দেখতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে মানব সমাজ ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ের দুইটা প্রশ্ন পড়ছিলাম, আজকেও দেখি দুই তিনটা কয়টা পড়তে পারি। ঠিক আছে। এক দুই কালকে যে মার্কিং করছিলাম সেটা কিন্তু এখনো আছে। এক দুই, আমরা তিন পড়বো আজকে, তিন চার পাঁচ, দেখছেন এখানে কিন্তু এই পার্থক্যটা কিন্তু আসে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি আছে, মানব সমাজ ব্যবস্থাপনার গুরুত্ব। একটা জিনিস মনে হবে যে সব যখন পড়বেন পুরো অধ্যায় তখন মনে হবে জানি একই, মানে বারবার একটা প্রশ্নের উত্তরের সাথে একটা প্রশ্ন লেগে যাবে। ঠিক আছে, তো সেই সমস্যা সমাধানের জন্য আপনাকে আগে ভালো করে প্রশ্ন করার উত্তর করার আগে বুঝতে হবে যে আমি কোন প্রশ্নটা পড়তেছি, কার্যাবলী, তাহলে পয়েন্টস গুলো মনে থাকবে। ঠিক আছে, আর কাছাকাছি একই জিনিস ভিতরে মানব মৌলিকে এই সমস্যাগুলো ফেস করি। দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা করুন। গুরুত্ব, গুরুত্ব মানে কি বুঝতে পারলাম, মানব সম্পদ ব্যবস্থাপনাটা কেন দরকার একটা প্রতিষ্ঠানে। তো আমরা এখানে 8টা পয়েন্টস পড়বো, 8টা কারণে দরকার। প্রথমত, যোগ্য কর্মী নিয়োগ এবং নির্বাচন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী বাছাই করা, তাদেরকে নিয়োগ করা, তাদের নির্বাচন করা, এটা তো তার মানব সম্পদ ব্যবস্থাপনার একটা কাজ। আপনি কাজ বলতে পারেন, এখানে যা যা আছে সবই কাজ। আপনি চাইলে এই তিনের উত্তর দিয়ে আপনি কার্যাবলী লিখতে পারেন। ঠিক আছে, আবার চাইলে এই কার্যাবলী দিয়ে গুরুত্ব লিখতে পারেন। এই জন্য আমি বলছি যে একটার সাথে একটা মিলে যাবে। তারপরও আপনি একটু আলাদা আলাদা ভাবে পড়বেন। এখানে গুরুত্ব বলছে তার প্রথম কাজ হচ্ছে যোগ্য কর্মী নিয়োগ এবং নির্বাচন, তারপরে হলো তাদের প্রশিক্ষণ এবং উন্নয়ন, তাদের কর্মসন্তুষ্টি, কর্মপ্রেরণা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবহার। আমরা এই চারটা পড়ি, ভূমিকা পড়বো, তারপরে এই চারটা পড়বো আগে। ঠিক আছে, মানব সম্পদ ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতার উন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহায়তা করে। বুঝতে পারছি, আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে, উৎপাদনশীলতার উন্নয়ন ঘটায় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে। একটা হলো কর্মীদের দক্ষ করে, আর প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ায়, আর সার্বিকভাবে প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা অর্জনে সহায়তা করে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা গুরুত্বপূর্ণ দিকগুলো পড়বো। প্রথম গুরুত্ব হলো কর্মী নিয়োগ ও নির্বাচন, শেষ। 2 নম্বর হলো কর্মীদের প্রশিক্ষণ এবং উন্নয়ন ঘটানো, এটা হলো গুরুত্বের দিক। প্রশিক্ষণ এবং উন্নয়ন দেওয়ার জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা দরকার। 3 নম্বর হলো কর্মী সন্তুষ্টি এবং কর্মপ্রেরণা বৃদ্ধি। আমরা আগের প্রশ্নে গতকালকে পড়ছিলাম যে কর্মীদের শুধু নিয়োগ দিলে হবে না, তাদের প্রশিক্ষণ উন্নয়ন দিলে হবে না, তাদের বেতন ভাতা বাড়াই দিলে হবে না, তাদের কর্মসন্তুষ্টি কর্মপ্রেরণা বাড়ানোর জন্য তাদের সব ধরনের সুযোগ সুবিধা, বেতন ভাতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, তাদের তাদের আগ্রহ বাড়ে। কর্মপ্রেরণা, মোটিভেশন, তার মানে বেতন প্লাস মোটিভেশন সব। আচ্ছা, এরপর 4 নম্বর হলো দক্ষ সম্পদ ব্যবহার। এখানে হলো মানব সম্পদ ব্যবস্থাপনা মানে হলো কর্মীদেরকে দক্ষ করা এবং কর্মীদেরকে দক্ষ সম্পদ হিসেবে ব্যবহার করা, যাতে তারা উৎপাদনশীলতা বাড়াতে পারে। ঠিক আছে, চারটা জিনিস। 1 নম্বরে কি আছে, যোগ্য কর্মী নিয়োগ ও নির্বাচন। সঠিক কর্মী নির্বাচন একটি প্রতিষ্ঠানের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি পায়। দুইটা বাক্য, হ্যাঁ। প্রশিক্ষণ এবং উন্নয়নে কি আছে দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে, যা কর্মীদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করে এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ায়। দুইটা বাক্য কি বলছে এখানে, কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে করে পেশাগত উন্নয়ন হয় এবং উৎপাদনশীলতা বাড়ে। 3 নম্বরে আছে কর্মী সন্তুষ্টি এবং কর্মপ্রেরণা, উপযুক্ত বেতন, সুযোগ সুবিধা, কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মীদের সন্তুষ্টি এবং কাজের প্রতি আগ্রহ বাড়ানো হয়। 4 নম্বরে আছে দক্ষ সম্পদ ব্যবহার। মানব সম্পদ ব্যবস্থাপনা কি করে, এই ডিপার্টমেন্টটা কি করে, সংস্থার বিদ্যমান কর্মশক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য পরিকল্পনা তৈরি করে, যা উৎপাদনশীলতা
উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে। বুঝতে পারছি আমরা 4টা জিনিস। আচ্ছা, আমরা জাস্ট পয়েন্টস গুলো মনে রাখলে এসব প্রশ্নের ভিতরে আমরা বানাই লিখতে পারবো। 5 নম্বর আছে কর্মী সম্পর্ক এবং সংগঠন সংস্কৃতির উন্নয়ন। কর্মী সম্পর্ক মানে কর্মীর সাথে মালিক পক্ষের সম্পর্ক, কর্মীদের সাথে কর্মীর সম্পর্ক, এটা। আর একটা হলো সংস্কৃতি, ভালো একটা কালচার গড়ে তোলা প্রতিষ্ঠানে, যাতে করে প্রতিষ্ঠানের সব ধরনের, মানে কালচার মানে কি, প্রতিষ্ঠানের সংস্কৃতি মানে কি, মানে হলো প্রতিষ্ঠানের নিজের একটা মানে পারিবারিক যে সংস্কৃতি আছে সেটার বাইরে গিয়ে প্রতিষ্ঠান কিন্তু অন্য ধরনের সংস্কৃতির কথা বলে, অন্য ধরনের সম্পর্কের কথা বলে। সেখানে কিন্তু আমরা সেখানে অন্য ধরনের ইয়ে দেখতে পাই। বাড়ি থেকে আমাদের যত বদ অভ্যাস আছে সব ঝেড়ে রেখে আমরা প্রতিষ্ঠানে যাই। তার মানে এই সংস্কৃতিটা প্রতিষ্ঠানে উন্নয়ন করতে হবে, যাতে করে মানুষ প্রতিষ্ঠানে গিয়ে অন্যরকম আচরণ করে, কোনো নেগেটিভ আচরণ না করে। এই কথাগুলো আমরা এখানে লিখবো, যে একটি ভালো সংগঠনের সংস্কৃতি তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা। আর এই সংস্কৃতিটার চর্চাটা কারা করতে উদ্বুদ্ধ করে? এইচআর ডিপার্টমেন্ট, ঠিক না? যা কর্মীদের মধ্যে কি করবে? সুসম্পর্ক বজায় রাখবে। 6 নম্বরে কি আছে? আইন এবং নীতিমালার বাস্তবায়ন। এখানে আমরা কি লিখবো? কর্মক্ষেত্রে যদি শ্রম আইন না থাকতো, নৈতিক নীতি না থাকতো, ন্যায় বিচার নিশ্চিত করা না হতো, তাহলে প্রতিষ্ঠান টিকতো না, নানা রকম দ্বন্দ্ব সংঘাতে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেত। এখানে মানব সম্পদ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন ধরনের আইন এবং নীতিমালা আছে, এগুলো ডিপার্টমেন্টটা কি করে? পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করে, যাতে করে মানব সম্পদ মানে তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে। ঠিক আছে? তো এখানে 5 নাম্বার আছে কি? কর্মীর সম্পর্ক এবং সংগঠন সংস্কৃতির উন্নয়ন। 6 নাম্বার আছে আইন ও নীতিমালা বাস্তবায়ন। ক্লিয়ার? 5-6। বুঝতে পারছি। আচ্ছা, 7-8-এ কি আছে? সংগঠনের লক্ষ্য অর্জন। একটা প্রতিষ্ঠান যে লক্ষ্যে গঠিত হয় তার সেই লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু এইচআর ডিপার্টমেন্ট বা মানব সম্পদ বা কর্মী বাহিনী, ঠিক আছে? এখন এই কর্মী বাহিনী এবং মানব সম্পদ সংগঠনের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে, আর এই লক্ষ্যেই মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলা হয়। ঠিক আছে? তো এটা আমরা লিখবো। তারপরে আছে কি? প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন। আমরা জানি যে বর্তমানে দক্ষ মানব সম্পদের মাধ্যমে প্রতিষ্ঠান স্বল্প বা মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করে, যাতে করে সে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকতে পারে। কারণ প্রতিষ্ঠানকে বর্তমানে নানামুখী প্রতিযোগিতার মুখে পড়তে হয়, সেই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানকে এগিয়ে রাখে মানব সম্পদ, কর্মী বাহিনী। ঠিক আছে? আর তাদেরকে যোগ্য করে গড়ে তোলে এইচআর। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা 8 নম্বরে লিখবো প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন, সংগঠনের লক্ষ্য অর্জন, আইন এবং নীতিমালা বাস্তবায়ন, কর্মী সম্পর্ক এবং সংগঠন সংস্কৃতির উন্নয়ন। লাস্টে 4টা এবং উপরে 4টা এটা আলাদা আলাদা ভাবে মুখস্থ করবেন। আমি প্রথম 4টা আবার পড়াই, দেখেন। যোগ্য কর্মী ও নিয়োগ নির্বাচন 1, প্রশিক্ষণ উন্নয়ন 2, কর্মসন্তুষ্ট কর্মপণ্য বৃদ্ধি 3, দক্ষ সম্পদ হিসেবে ব্যবহার 4। আচ্ছা, তারপরে প্রথম 4টা এক কোয়ালিটির, পরের 4টা অন্য কোয়ালিটি। দেখেন, কর্মীর সম্পর্ক এবং সংগঠন সংস্কৃতির উন্নয়ন, আইন এবং নীতিমালা বাস্তবায়ন, সংগঠনের লক্ষ্য অর্জন, প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন। ঠিক আছে? 8। অতএব মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র একটি সহায়ক কার্যাবলী নয়, বরং এটি যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম মূল স্তম্ভ। বুঝতে পারছেন? এগুলো মোটামুটি সহজ জিনিস, আমরা বারবার প্র্যাকটিসের উপর নির্ভর করে লেখা। ঠিক আছে? প্র্যাকটিস না করলে হয়তো বানাই লিখতে পারবো। আর হাত চালুটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ এই মানব সম্পদ মৌলিক ব্যবস্থাপনা এগুলো আমরা একবার পড়লে বুঝি, কিন্তু লিখতে পারি না। এই দুইটা জিনিস পরীক্ষা দিতে গিয়ে আপনার হাত ব্যথা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে খুব। এমনকি এই দুটার পরে আপনি 3 নাম্বার পরীক্ষা দিবেনও না, এরকম অনেক মানুষ আছে। ঠিক আছে? আর যায় না, তাদের স্বপ্ন কিন্তু ওই দুইটার মধ্যে গিয়ে শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার হাতটা চালু রাখতে হবে, এবং কোনোভাবেই মানে 4 সেটের নিচে আনসার করা যাবে না। 3 করলে অনেক সময় পাস হয়, কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে সব আনসার করতে হবে, পুরো 80 মার্কে আনসার করতে হবে। তাহলে আপনি দেখবেন যে একটু কোনো প্রশ্ন খারাপ লিখলেও আপনি ভালো মার্কস পেয়ে গেছেন। আর এমনি তো পাস করার জন্য তো কোনো মতে লিখলে হয়, কিন্তু 3-এর নিচে পাইলে খারাপ দেখা যায়। ঠিক আছে? 3-এর নিচে থাকলে মোটামুটি ওইটা যে কোনো জায়গায় শো করা যায়, যে কোনো প্রতিষ্ঠানে মোটামুটি একটা মানে ভালো বিষয় হবে 3 পেলে বা 3-এর উপরে পেলে। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটা একটু পড়ি। এখানে বলছে কি? কর্মী ব্যবস্থাপনায় মানব সম্পদ ব্যবস্থাপনা। এটা কিন্তু এই ধরনের প্রশ্ন না। এখানে গুরুত্ব বলছে, এখানে বলছে কার্যাবলী। কার্যাবলী গুরুত্ব মানে কি? 7টা, 8টা, 9টা, 10টা লিখে দিলাম একবার 1, 2 করে, ঠিক না? কিন্তু এইখানে কিন্তু তা বলে নাই। এখানে আমি 6টা কেন, আমি চাইলে 3টাও দিতে পারি। কেন দিতে পারি?
আমি যদি এই 3টা প্যারাগ্রাফের মাধ্যমে 3টা পয়েন্টের মাধ্যমে আমি এই বাক্যটা প্রমাণ করতে পারি বা এই বাক্যের সাথে একমত হলে তার সপক্ষে আমি আমার যুক্তি দিতে পারি, তাহলে আমার 3টা প্যারাগ্রাফই যথেষ্ট, 3টা পয়েন্টই যথেষ্ট। বুঝতে পারছেন? এই সব প্রশ্নে 6টা 7টা 8টা দিতে হবে, খাতা ভরে দিতে হবে, এরকম না। আচ্ছা, তো এখানে আমি 6টা দিছি, আপনারা 6টাই দেন 8 মার্কের জন্য। কর্মী ব্যবস্থাপনায় মানব সম্পদ ব্যবস্থাপনা, বুঝতে পারলেন? মানে বর্তমানে যে মানব সম্পদ ব্যবস্থাপনা বলা হয়, কর্মী বলা হয় না, কিন্তু মূলত কর্মী ব্যবস্থাপনাটাই মানব সম্পদ ব্যবস্থাপনা। এই বক্তব্যের সাথে আপনি কি একমত? হ্যাঁ, আপনি এখানে হয়তো বলে দিবেন আমি একমত, তবে একটু তো ভিন্নতা আছে, ঠিক না? সেই কথাগুলো আমরা এখানে বলে দিব, উত্তরের সপক্ষে যুক্তি দেন। এখন আপনি যদি পক্ষে বলেন যে হ্যাঁ একমত, তাহলে একমত হলে আপনার স্বাধীনতা, আপনি সেই পক্ষে কথা বলবেন। আর যদি দ্বিমত হন তাহলে বিপরীত কথা বলবেন। যদি আপনি আংশিক একমত হন তাহলে সেই কথা ভিতরে তুলে দিবেন, ঠিক আছে? এখানে আমি কিভাবে লিখছি দেখেন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মী ব্যবস্থাপনা অর্থাৎ এইচআরএম, আর একটা হলো পার্সোনাল ম্যানেজমেন্ট, এই দুটোই, এই দেখেন এখানের এই ভূমিকাটা কিন্তু নিছক ভূমিকা না। এই ভূমিকাটা এই ধরনের প্রশ্নে যখন একটা বাক্য বিবৃত করে একমত বা দ্বিমত পোষণ করতে বলবে, তখন কিন্তু ভূমিকাটা অনেক গুরুত্ব বহন করে। ভূমিকা কিন্তু প্রশ্নের মৌলিক অংশ হয়ে দাঁড়ায়। আর দেখেন, এই দুইটা প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার সাথে সম্পর্কিত, ঠিক না? এটা তো সত্য যে দুইটাই প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনার সাথে সম্পর্কিত। তবে আধুনিক ব্যবস্থাপনায় মানব সম্পদ ব্যবস্থাপনাকে কর্মী ব্যবস্থাপনার একটি উন্নত রূপ হিসেবে বিবেচনা করা হয়। বক্তব্যের সপক্ষে যুক্তি, আমি একমত না দ্বিমত নাকি আংশিক একমত, তার পুরো কথাই কিন্তু আমি এই পয়েন্টের মধ্যে বলে ফেলছি। জাস্ট 2টা বাক্য আছে, 2টা বাক্য আপনার মনে রাখা খুব সহজ হবে। বক্তব্যের সপক্ষে যুক্তি, আমি কিন্তু পুরোপুরি একমত পোষণ করি নাই। এখন আমার সপক্ষে যুক্তি, প্রথম হলো মৌলিক পার্থক্য, 2 নম্বর হলো কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গি। মানে এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্যটা কি সেটা এখানে লিখবেন। 2 নম্বরে হলো কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গি। কর্মী ব্যবস্থাপনায় আগে যখন কর্মী ব্যবস্থাপনা বলা হতো, মানব সম্পদ ব্যবস্থাপনা যখন বলা হতো না, তখন কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গি কি ছিল, আর এখন যখন মানব সম্পদ ব্যবস্থাপনা বলে এখন দৃষ্টিভঙ্গি কেমন? আচ্ছা, কৌশলগত দৃষ্টিভঙ্গি কেমন? প্রতিষ্ঠানের কোন, আর দেখেন কৌশল না থাকলে প্রতিষ্ঠান কি কর্মীকে মানব সম্পদ বলে? বলে না তো। এটা তো কৌশলের কারণে হয়েছে, ঠিক না? বৈশ্বিক কৌশলের কারণে এই ধারণার উদ্ভব হয়েছে, ঠিক তো? আমরা এই 3টাকে পড়ি। মৌলিক পার্থক্য দেখেন, কর্মী ব্যবস্থাপনা মূলত কর্মীদের নিয়োগ দেয়, বেতন দেয়, শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেয়। মানে আপনি আসলেন, আপনি নিয়োগ দিল, বেতন দিল, আপনি কাজ না করে গন্ডগোল লাগাইলেন কিনা সেটা দেখলো, শেষ। কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা এই 3টা দেখবে, এই 3টাও দেখবে, কিন্তু আপনাকে নিয়োগ দিয়ে বেতন দিয়েই দিবে না। আপনাকে নিয়োগ দেওয়ার পরে প্রশিক্ষণ দিবে, আপনার দক্ষতার উন্নয়ন ঘটাবে, আপনার কর্মপ্রেরণা বৃদ্ধি করবে, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য, মানে আপনাকে এত কষ্ট করলো আপনার পিছনে, আপনাকে কি সে চাকরি ছেড়ে দেন সেটা চায় না। আপনার আপনাকে দিয়ে সে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করবে, প্রতিষ্ঠানের উত্তরোত্তর প্রবৃদ্ধি বাড়াবে সে, ঠিক আছে? তো এই কথাগুলো আমরা লিখলাম। তাহলে দেখেন মৌলিক পার্থক্যের মধ্যে কি আছে আপনি যদি একবার বুঝেন, তাহলে আপনাকে শব্দ শব্দ মিলাই মুখস্থ করতে হবে না। আপনি এখানে জাস্ট 2টা বাক্য, 2টা বাক্যের বাইরে কিন্তু কিছু নাই। এখানে 2টা বাক্য, এখানে 2টা বাক্য। আচ্ছা, তাহলে এটা যদি আপনি বুঝেন, প্রথম বাক্যে বলছে কর্মী ব্যবস্থাপনা মূলত কর্মীদের নিয়োগ, বেতন ভাতা এবং শৃঙ্খলা 3টার উপর গুরুত্ব দেয়। আর দ্বিতীয় লাইনে বলছে এটি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মপ্রেরণা বৃদ্ধি, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফ বুঝতে পারলাম। দ্বিতীয় প্যারাগ্রাফে কি আছে দেখেন, কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখানে কি আছে, কর্মী ব্যবস্থাপনায় কর্মীদের প্রতিষ্ঠানের পরিচালনার একটা অংশ হিসেবে দেখা হয়। মানে যেখানে কর্মী ব্যবস্থাপনা ধারণাটা থাকবে বা কর্মী ব্যবস্থাপনা হিসাবে ডাকা হবে, তখন সেখানে প্রতিষ্ঠান পরিচালনার একটা অংশ, যেমন সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট বা প্লান্ট গুলো যেখানে মেশিনারিজ থাকে, উৎপাদন হয়, সেই বিষয়গুলো হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনার একটা অংশ, একটা উপাদান। ঠিক তেমনি ভাবে কর্মী ব্যবস্থাপনায় কর্মী বাহিনীকে প্রতিষ্ঠানের একটা উপাদান, কাঁচামালের মতো একটা উপাদান হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে? যেখানে মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মীদের কৌশলগত সম্পদ, বুঝতে পারছেন? এখানে হলো জাস্ট পরিচালনার একটা অংশ বা উপাদান, আর এখানে হলো কৌশলগত সম্পদ। ক্লিয়ার? 2 নম্বর প্যারাগ্রাফটা কি বুঝতে পারছেন? এখানেও কিন্তু 2টা বাক্য, বুঝতে পারছেন? আচ্ছা, 3 নম্বরে কি আছে, কৌশলগত দৃষ্টিভঙ্গি। এখানে লিখবেন মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র কর্মচারীদের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার মধ্যে
সীমাবদ্ধ নয়। এখানে কথাটা আমরা ওইভাবে বলি নাই যে কর্মী ব্যবস্থাপনা এইরকম দৃষ্টিতে দেখে আর মানব সম্পদ ব্যবস্থাপনা ওই রকম দৃষ্টিতে দেখে, এখানে এইভাবে না লিখে কথাটা একটু ঘুরাই লিখছি। মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, মানে আসলেন গেলেন কাজ করলেন সেটার উপর সীমাবদ্ধ নয়, বরং এটি প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য একটি কৌশলগত ভূমিকা পালন করে। বুঝতে পারছেন? এখানে আমি শুধু মানব সম্পদ ব্যবস্থাপনার কথাই বলছি, কিন্তু প্রকারান্তরে আমি এখানে একটা লাইন কর্মী ব্যবস্থাপনা সম্পর্কেও বলে দিছি। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই সেই লাইনটা কোথায়। এইভাবে লিখলেন, ঠিক আছে? আচ্ছা, এই তিনটা যদি আপনার হয়, আপনি চাইলে এই তিনটা দিয়েই এই বাক্যটা শেষ করতে পারবেন আরো কিছু লাইন ঢুকাই দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমি 4 নম্বরে কি আছে দেখেন, কর্মী উন্নয়ন ও প্রশিক্ষণ। কর্মী ব্যবস্থাপনায় মূলত কর্মীদেরকে সাময়িকভাবে কাজ করার জন্য যতটুকু কাজের জন্য যতটুকু দক্ষতা দরকার আচ্ছা, তাহলে আমি 4 নাম্বারটা একটু পড়ি। কর্মী ব্যবস্থা উন্নয়ন ও প্রশিক্ষণ, এখানে আমরা কি লিখবো? কর্মী ব্যবস্থাপনা মূলত বর্তমান কাজের দক্ষতা বজায় রাখার জন্য কাজ করে, অর্থাৎ আপনাকে নিয়োগ দেওয়া হলো, আপনাকে মেশিনটা চালানো শেখাবে যাতে আপনি দিন শেষে প্রোডাকশন দেখাতে পারেন, ঠিক আছে? কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা কি করে? কর্মীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, আর এটার জন্য প্রশিক্ষণ এবং উন্নয়ন প্রক্রিয়াকে সে তার কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে। বুঝতে পারছেন? এখানেও দুইটা বাক্য। কি লিখবেন আপনি? প্রথম কথায় লিখবেন যে দৈনন্দিন বা বর্তমান কাজের জন্য তাকে প্রস্তুত করার জন্য কাজটা শেখায়, আর মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের শুধু কাজ শেখায় না, তাদের প্রশিক্ষণ দেয়, দক্ষতার উন্নয়ন ঘটায়। আচ্ছা, 5 নম্বরে কি আছে? কর্মপ্রেরণা এবং সম্পৃক্ততা। কর্মপ্রেরণা এবং সম্পৃক্ততা, সম্পৃক্ততা মানে হলো প্রতিষ্ঠানে কর্মীদেরকে বিভিন্ন কাজের সাথে ইনভলভ করানো হয় আর কর্মপ্রেরণা দেওয়া হয়। আর কর্মী ব্যবস্থাপনা এই জিনিসগুলোর উপস্থিতি তেমন নাই। আমরা একটু পড়ি দেখেন কি আছে ভিতরে। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে উচ্চ প্রেরণা এবং সন্তুষ্টি বজায় রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আমরা এখানে ডিরেক্ট মানব সম্পদ ব্যবস্থাপনার কথাই বলছি, কিন্তু প্রকারান্তরে কর্মী ব্যবস্থাপনা যে করে না সে কথা কিন্তু উজ্জ্ব থাকলো, বলা হয়ে গেছে। কি করে? কর্ম পরিবেশ উন্নয়ন করে, পুরস্কার দেয়, স্বীকৃতি দেয়, কর্মসংস্কৃতির উন্নয়ন ঘটায়, কিন্তু কর্মী ব্যবস্থাপনা এগুলো কিছুই ছিল না। বুঝতে পারছেন? মানব সম্পদ ব্যবস্থাপনা কি করে? প্রতিষ্ঠানের মাঝে মধ্যে বাচ্চাদেরকেও আনে, তাদেরকে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান অংশগ্রহণ করে, বিভিন্ন শিক্ষামূলক বিভিন্ন ধরনের পিকনিক, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে নিয়ে যায়, ফ্যামিলি ডে করে, ঠিক না? তার মানে কি এখানে মোটিভেশনটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে তারা দেখেন। আচ্ছা, 5 নম্বরে কি আছে? 6 নম্বরে কি আছে? আইন এবং নৈতিকতা। মানব সম্পদ ব্যবস্থাপনায় কর্মী ব্যবস্থাপনার মতো শ্রম আইন এবং কর্মচারীদের অধিকার রক্ষার পাশাপাশি একটা জিনিস, কর্মী ব্যবস্থাপনায় কিন্তু শ্রম আইন এবং কর্মচারীদের অধিকার রক্ষার বিষয়টি থাকে, না থাকলে হয় না, থাকে, অনেক আগে থেকেই ছিল। তাদের অধিকার এবং শ্রম আইনটা দেখা হতো, কিন্তু এখন এখানে যে জিনিসটা আমরা বলবো পাশাপাশি, মানে মানব সম্পদ ব্যবস্থাপনায় নৈতিকতা দেখে। নৈতিকতা কি? তোমার 8 ঘন্টা কাজ করতে হবে, তুমি 8 ঘন্টা কাজ করো, তোমার ছুটি আমি আজকে দিব না, ঠিক আছে? এটা হলো আইন। ছুটি সে ছুটি পাবে 7 দিন, পাবে 7 দিন দিছো, কিন্তু এখন আজকে এক্সট্রা 7 দিনের বাইরে দিবেন না। কিন্তু নৈতিকতা হলো কি, যে 7 দিন সে কাটায় ফেলানোর পরেও সে ছুটি পাবে, হয়তো আমি তার কাছে কিছু টাকা কেটে রাখবো, কিন্তু তাকে আমি ছুটি দিতে বাধ্য, কারণ সে মানুষ, সে মেশিন না, ঠিক আছে? অথবা তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মানবিক দিক থেকে দেখতে হবে। এখানে যে শব্দগুলো আছে সেগুলো হলো নৈতিকতা। বহুমুখিতা, বহুমুখিতা হলো তার নানান দিক জিনিস, নানান জিনিস, নানান তার দাবি দেওয়া বা তার নানান বৈচিত্র্যতা দেখা। আর কর্মসংস্কৃতির মধ্যে ভারসাম্য মানে হলো প্রতিষ্ঠানে যে কালচার আছে সেই কালচারটাকে সব সময় সব মানুষের জন্য, সব কর্মীর জন্য সমানভাবে অ্যাপ্লাই না করে সেখানে কিছু ছাড় সুযোগ দেওয়া বা একটা ব্যালেন্স বজায় রাখা, ঠিক আছে? যেমন আপনার হিন্দু মুসলিম যদি থাকে, বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আমরা দেখি বিভিন্ন কালচার বিভিন্ন দেশের। যেমন আমি কিছুদিন আগে একটা চাকরি করতাম, সেখানে আপনার বাংলাদেশের এমন কোন সংস্কৃতির, এমন কোন উপজাতির লোক নাই, এমন কোন ধর্মের লোক নাই যে সেখানে নাই। পুরো বাংলাদেশ বা পুরো বিশ্বকে প্রতিনিধিত্ব করে কোম্পানিটা, ঠিক আছে? সেখানে গেলে আপনি চট্টগ্রামের সব জাতি গোষ্ঠীর মানুষ দেখবেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ দেখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার বাইরেও আরো থাকলে সেগুলো এখানে আছে, ঠিক আছে? তার মানে প্রতিষ্ঠান ওইভাবেই তার পরিকল্পনাটা সাজাইছে।
এবং সে কি করে তার সংস্কৃতির মধ্যে সে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে, তার কালচারের মধ্যে সবাই মিলেমিশে থাকতে পারে। হ্যাঁ, এরকম। তো এখানে আমি এই কথাগুলো লিখবো। তাহলে টোটাল পয়েন্ট কয়টা? 6টা। একটা হলো মৌলিক পার্থক্য, আর একটা হলো কর্মীর প্রতি দৃষ্টিভঙ্গি, আর একটা হলো কৌশলগত দৃষ্টিভঙ্গি, আর একটা হলো কর্মী উন্নয়ন এবং প্রশিক্ষণ, কর্মপ্রণালী সম্পৃক্ততা, আইন এবং নৈতিকতা। এই 6টা দিয়ে আপনি প্রমাণ করবেন যে কর্মী ব্যবস্থাপনায়, মানব সম্পদ ব্যবস্থাপনায় বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত। ঠিক আছে? আচ্ছা, এবার এবার একটা জিনিস দেখেন, এইখানে উপসংহারটা আমি কিন্তু বলছি বারবার যে ভূমিকা এবং উপসংহার এই ধরনের যখন কোনো প্রশ্ন একটা বাক্য দিয়ে আপনাকে বলে যে প্রশ্নটা পক্ষে বিপক্ষে মতামত দাও, তখন কিন্তু উপসংহারটা নিছক উপসংহার না। এটা কিন্তু আপনি চাইলে, আমি সাধারণত এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উপসংহার শব্দটা লিখি না। ঠিক আছে? এখানে কি করি, উপসংহার না লিখে আমি নিচের প্যারাগ্রাফটাকে লিখি। উপসংহার আমাদের এমন হয়ে গেছে, এমন টেন্ডেন্সি যে উপসংহার মানে না পড়লেও হবে, একটা কিছু বানাই লিখলে হবে, কিন্তু না। উপসংহার মানে হলো প্রশ্নের একবারে সার সংক্ষেপ, বা প্রশ্ন শেষ করে আপনি কি পেলেন সেটা। আমরা সেটা কি লিখি? অনেকেই লিখি না, বা আমি নিজেও লেখার টাইম পাই না। পরীক্ষার সময় আপনাদের পড়াই, বলি, লেখি, নোট করি, কিন্তু সময় থাকে না। আমরা এখানে কি লিখবো দেখেন, যদিও কর্মী ব্যবস্থাপনা এবং মানব সম্পদ ব্যবস্থাপনা উভয়ই কর্মীদের পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, তবে আধুনিক ব্যবসা এবং প্রতিযোগিতামূলক বাজার বাস্তবতায় মানব সম্পদ ব্যবস্থাপনা একটি উন্নত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ধারণা। তাই বলা যায় কর্মী ব্যবস্থাপনাই মানব সম্পদ ব্যবস্থাপনা নয়। দেখছেন, আমি কিন্তু একমত হয়েছি পুরোপুরি, তা কিন্তু আমি বলি নাই। এই কি বলছে এখানে, ব্যবস্থাপনা নয়, বরং এটি মানব সম্পদ ব্যবস্থাপনার একটি প্রাথমিক ধাপ। এখানে বলছি প্রাথমিক ধাপ, আর উপরে কি বলছিলাম মনে আছে? উন্নততর রূপ, উন্নত রূপ বলছিলাম, এটা থেকে একটা উন্নত রূপ। আর এখানে বলছিলাম এই আগেরটা মানে কর্মী ব্যবস্থাপনাটা হলো এটার একটা প্রাথমিক রূপ। বুঝতে পারছেন? এটা প্রাথমিক, তারপরে আরো কিছু উপাদান, ভালো ভালো উপাদান যোগ করলে সেটা মানব সম্পদ ব্যবস্থাপনা হয়ে যায়। ঠিক আছে? তাহলে আজকে কিন্তু খুব সুন্দর ভাবে 2টা প্রশ্ন করলাম। আশা করি আপনাদের এই প্রশ্ন 2টা আপনারা যদি আর কখনো নাও পড়েন, পরীক্ষার আগে একবার তাকাই দেখে লিখতে পারবেন। হ্যালো ভাইয়া। ঠিক আছে? হ্যালো জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া, বলেন। জি, ইয়া আমার তো আজকে আসতে দেরি হয়ে গেছে, তো ভিডিওটা দিলে ভালো হইতো আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ কালকের আগের দিনের 2টা ভিডিও আছে। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের নিয়ে অনেক কাজ করি। আমি কি কাজ করছি আপনাদের যদি আমি একটু এই আজকের এই অনেক যে কজন আছেন আমি যদি বলে দেই, বা ভিডিওগুলো যারা দেখবেন, সেটা হলো 2.5 বছর ধরে আপনাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে সব প্রশ্ন জোগাড় করা শেষ করছি আজকে। 2.5 বছর লাগছে। এখন হয়তো বলতে পারেন যে প্রশ্নগুলো অনলাইনে ঘুরে বেড়ায়, বিভিন্ন গ্রুপে গ্রুপে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ এই পর্যন্ত পূর্ণাঙ্গ সব প্রশ্ন দিতে পারে নাই। ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে যে ব্যাচ পর্যন্ত পরীক্ষা হয়েছে, ফার্স্ট সেমিস্টারে হয়েছে নবম ব্যাচ পর্যন্ত, সেকেন্ড সেমিস্টারে হয়েছে অষ্টম ব্যাচ পর্যন্ত, আর থার্ড সেমিস্টারে হয়েছে সপ্তম ব্যাচ পর্যন্ত। ঠিক আছে? এই 3 ব্যাচের সব প্রশ্ন আমি কালেকশনে নিয়ে আসছি। ঠিক আছে? তো আপনাদের আমি ওই যে ওয়েবসাইটে আমি আপডেট করা হয়ে গেছে, আপনারা পাবেন। আর আগের ডোমেইনটা একটু চেঞ্জ হয়েছে। মোট কথা aminblog.com এ গিয়ে সার্চ বক্সে সাবজেক্টের নামটা সুন্দর করে লিখলে ওই সাবজেক্টের সব প্রশ্ন চলে আসবে একটা লিঙ্কে। আপনাদের ডাউনলোডও করতে হবে না, ওই ফোনে রেখে ওই হারাই ফেলবেন, ছবির মধ্যে হারাই যাবে, ডিলিট হয়ে যাবে, বা প্রিন্ট করে আনবেন, এগুলোর কিছু দরকার নাই। জাস্ট ওয়েবসাইট থেকে উপর নিচ করে পড়বেন। কিভাবে পড়বেন? প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, সুন্দর একটা সিকোয়েন্স তৈরি করছি, আপনার পড়তে অসুবিধা, উপর নিচে টান দিবেন, পড়বেন। ঠিক আছে? এটাই আর কি। তো সব প্রশ্ন জোগাড় করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল, পাচ্ছিলাম না। আর ফাইনাল সেমিস্টারের প্রশ্নগুলো এখনো পাইনি সব। ঠিক আছে? যদি কারো চোখে কোনো প্রশ্ন কোনো গ্রুপে কখনো পড়ে, অবশ্যই আমার, এটাই আর কি। এই কাজগুলো করলাম। তারপরে অনেক কাজ, বিভিন্ন সেমিস্টারের সাজেশন, নোট টোট, এগুলো আপডেট এগুলো করা লাগে। ফাইনাল সেমিস্টারের নোটগুলো এখনো শেষ করিনি। ঠিক আছে? এই আর কি। তারপরেও কিন্তু ক্লাসগুলো নিলাম, মানে মাথায় কাজ করে না, তারপরেও আপনার ক্লাসগুলো নিচ্ছি কন্টিনিউ। ভাইয়া, ভাইয়া আপনি আছেন বলেই তো আমরা একটু নিশ্চিন্ত থাকি, বুঝছেন না? না, তারপর ওই যে থাকেন না তো, ক্লাসে সবসময় থাকেন না। আমি কত কষ্ট করে ক্লাস নিই, কিন্তু আপনারা ইনশাল্লাহ ইরেগুলার বা থাকবো, আসেন ইনশাল্লাহ না। থাকবো। ভাইয়া আজকে লেট হয়ে গেছে, কারেন্ট চলে গেছিল, ঝামেলা ছিল, তো এর জন্য আর কি লেট হয়ে গেছে। আচ্ছা, তারপরে আবার একটা রিকোয়েস্ট করছিলাম যে সবাই মিলে 10 জন 5 জন করে লোক ইনভাইট করেন আমাদের গ্রুপে, সবাইকে দাওয়াত দেন। জি আপনি ভাইয়া যদি বলছি। আপনার খাতের 5 জনের সাথে আপনি কথা বলেন যে আমাদের সুন্দর ক্লাস হয়, তাহলে তারাও আসুক, সমস্যা কি? এই যে সারাদিন অফিস করে এসে মোবাইলটা নিয়ে যে গান বাজনা না দেখে বা মেসেজিং না করে আপনি যদি শুনতেছেন, দেখেন আপনার কিন্তু পড়া হয়ে গেল। এই 3টা প্রশ্ন আপনি একাকি পড়তে বসেন, আপনি পারবেন না।
আপনার বাচ্চা চলে আসবে, আপনি রান্না করবেন, আপনার ঘুম আসবে, ক্লান্তি সবকিছু মিলেই আমার ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য তারপর অনেক আমার ফলপ্রসূ হবে ওয়াইফে ডাক ইনশাআল্লাহ। দিবে কি কি লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এই জন্য একটু আমার রিকোয়েস্ট থাকবে, যদি লোক সংখ্যা বাড়ে তাহলে আমি একটু উৎসাহ পাই। ঠিক আছে? এই জি যেমন ভাই, কথা সোহানা আপা, বলতেছি। তারপরে মুন্নি আপাকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা মেসেজ দিয়ে, সোনিয়া আপা মেসেজ দিয়ে মনে করাই দেন যে ভাই ক্লাস এখন নিবেন কিনা। মানে এটা কিন্তু আমার জন্য খুব ফলপ্রসূ হয়, এই কাজটাও করবেন। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। একটা ক্লাস আছে 9:30টায়, আচ্ছা কেটে ভাই, দিয়ে আসসালামু আবার আলাইকুম। জয়েন করবো। আচ্ছা, ঠিক আছে, আসসালাম।